এটি দুটি এমন শিশুর গল্প যাদের কাছে থাকার জন্য ছাদ ছিল না এবং ঢাকার জন্য কম্বল। তাদের জীবনে কিচ্ছু ছিল তো শুধু অপমান এবং ক্ষুধা। কিন্তু এই শিশুরা শহরের সবচেয়ে ধনী মানুষটির সাহায্য করল। কিভাবে এটি জেনে আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। শহরের ঠান্ডা সকাল ছিল, কুয়াশা এখনও ছড়িয়ে যায়নি। যে ছেঁড়া একটি পুরানো বস্তার নিচে চাপা পড়া দুটি শরীর কাঁপতে থাকল। এরা ছিল সাহিল এবং চুটকি। সাহিলের বয়স মাত্র 10 বছর হবে, কিন্তু কাঁধে দায়িত্ব কোনো বৃদ্ধের চেয়ে কম নয়। এবং তার ছোট বোন চুটকি, যার বয়স কোনোমতে 7 বছর হবে, যার চোখে শৈশবের চমক এখন ক্ষুধার গভীরতায় হারিয়ে যাচ্ছিল। তাদের কাছে না ঘর ছিল, না কোনো নিজের মানুষ, শুধু একটি ছেঁড়া পুরানো কামিজ ছিল, যার ছিদ্র থেকে ঠান্ডা হাওয়া তাদের বুকে ছিদ্র করে দিত। মা বাবা কেউ নেই। কোথায় চলে গেল, কবে চলে গেল, কোন অবস্থায় গেল, এই প্রশ্ন এখন তাদের স্মৃতিতেও ঝাপসা হয়ে পড়েছে। সাহিল চুটকির হাত শক্ত করে ধরে বলল, চুটকি, আজ হিম্মত হারিস না। কাল রাতেও আমরা খালি পেটে ঘুমিয়েছিলাম। আজ কমপক্ষে একবেলার রুটির জোগাড় করতেই হবে। তারা গিয়ে শহরের সবচেয়ে বড় হোটেল রয়্যাল প্যালেসের বাইরে দাঁড়িয়ে গেল। সেখান থেকে বের হওয়া গন্ধ তাদের পেটের আগুনকে আরও জ্বালিয়ে দিচ্ছিল। তখন একটি আলিশান গাড়ি থামল। একটি ধনী মানুষ তার শিশুদের সাথে নামল, যারা দামি জ্যাকেট এবং জুতো পরেছিল। চুটকি আস্তে করে এগিয়ে গেল, তার হাত কাঁপছিল। বাবুজি, দুদিন ধরে ক্ষুধার্ত, ভগবানের নামে 5 টাকা দাও। সেই মানুষটি ঘৃণায় তার নাক কুচকে ফেলল। হট এখান থেকে, সকাল সকাল মুড খারাপ করে দিল। তোমরা যেমন ভিখারি শিশুরা শহরকে নোংরা করে রেখেছে। এত বলে সে চুটকিকে জোরে পিছনে ধাক্কা দিল। চুটকির পা পিছলে গেল এবং সে সোজা রাস্তার কিনারে ভর্তি নোংরা নালার জলে পড়ে গেল। তার হাত ছিলে গেল, কাদা তার মুখে লেগে গেল, সে কাঁদতে লাগল। সাহিল দৌড়ে এসে তাকে তুলল। আশেপাশের লোকেরা সাহায্য করার বদলে থেমে তামাশা দেখতে লাগল। কিছু লোক তো মোবাইলে ভিডিও বানাচ্ছিল এবং কিছু হাসছিল। একটি দোকানদার চেঁচিয়ে উঠল, ওই ছোকরা, এখানে ভিড় লাগাস না, এগিয়ে যা, নইলে পুলিশ ডেকে নেব। অপমানের ঢোক গিলে তারা দুজন একটি পার্কের কোণে বসে পড়ল। সাহিল তার ছেঁড়া কামিজের কোণ থেকে চুটকির মুখ সাফ করল। সাহিলের চোখে অশ্রু ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। সে ভাবল, কি আমরা মানুষ নই? কি আমাদের ক্ষুধা লাগে না? কেন লোকেরা আমাদের দেখে তাদের পথ বদলে নেয়? যেন আমাদের ছোঁয়ায় তাদের কোনো রোগ হয়ে যাবে। সেই শহরের অন্যদিকে রাজবর্ধন নামে একটি খুব বড় ব্যবসায়ী তার লাক্সারি গাড়ি থেকে একটি খুব জরুরি ডিলের জন্য বের হচ্ছিল। সে কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু আজ ভাগ্যের কিছু অন্যই মতলব ছিল। পথে ভারী ট্রাফিকের কারণে সে পায়ে হেঁটে শর্টকাট নেওয়ার জন্য একটি সরু গলি দিয়ে যাচ্ছিল। ভিড় ভাড়ালে সেই এলাকায় কোনো চতুর পকেটমার রাজবর্ধনের ওয়ালেট পার্স চুরি করে নিল। সেই ওয়ালেটে না শুধু টাকা ছিল, বরং তার জরুরি কার্ডগুলি এবং সেই ডিলের কাগজের চাবি ছিল। যখন রাজবর্ধন বুঝতে পারল যে তার পার্স চুরি হয়ে গেছে, তখন তার পায়ের তলায় মাটি সরে গেল। সে ঘাবড়ে লোকেদের কাছে সাহায্য চাইতে লাগল। সে একটি মানুষের কাছে গেল এবং বলল, সাহেব, আমার সবকিছু লুট হয়ে গেছে। আমার পার্স চুরি হয়ে গেছে। সেখানে আমার ফ্যাক্টরির চাবি এবং জরুরি কাগজাত ছিল। আমাকে শুধু একটা ফোন করতে দাও, আমি তোমার উপকার কখনো ভুলব না। সেই মানুষটি রাজবর্ধনকে উপর থেকে নিচে দেখল। রাজবর্ধনের কাপড়, ঘাম এবং ধুলোয় খারাপ হয়ে গিয়েছিল। সেই মানুষটি ভাবল, কোনো ঠগ। সে বলল, নতুন উপায় বের করেছিস ভিক্ষে চাওয়ার? যা এখান থেকে, আমাকে দেরি হচ্ছে। রাজবর্ধন অবাক হয়ে গেল। যে কাল অবধি অন্যদের সাহায্য করত, আজ সেই রাস্তায় লাচার ছিল। কেউ তার উপর বিশ্বাস করছিল না। হার মেনে সে চৌরাস্তার কাছে একটি বেঞ্চে মাথা ধরে বসে পড়ল। সেখানে সাহিল তার বোনের সাথে একটি ভাঙা বাটি নিয়ে রাস্তার কিনারে বসে গেল। দিন চড়তে লাগল, রোদ তীব্র হয়ে উঠল। বাটিতে কখনো 2 টাকা, কখনো 5 টাকা, এবং অনেক সময় কিছুই না। ক্ষুধা যখন প্রতিদিনের অতিথি হয়ে যায়, তখন মানুষ নিজের থেকেও চোখ চোরাতে শুরু করে। সন্ধ্যা অবধি দুজনের কাছে শুধু এত টাকা ছিল যে একটি শুকনো রুটিও পুরো পেট ভরতে পারত না। চুটকি ধীরে স্বরে জিজ্ঞাসা করল, ভাইয়া, আজ খাবার মিলবে না? সাহিল মিথ্যা হাসির সাথে বলল, হ্যাঁ, কিছু না কিছু হয়ে যাবে। কিন্তু সাহিল জানত আজ আবার দুজনকে অর্ধেক পেটে ঘুমাতে হবে। এবং তখন ভাগ্য একটি এমন মোড় নিল যার সম্পর্কে এই শিশুরা কখনো ভাবেনি। যখন তারা চলতে চলতে যাচ্ছিল, তখন সাহিলের পা কোনো জিনিসে ধাক্কা খেল। নিচে দেখল তো একটি পুরানো ছেঁড়া পার্স পড়েছিল। সাহিল তাকে তুলল। সে পার্স খুলল এবং পরের মুহূর্তে তার চোখ বিস্তারিত হয়ে গেল। তার ভিতরে 500 টাকার নোটের গোছা ছিল, পুরো 5000 টাকা। এত টাকা এই শিশুরা তাদের পুরো জীবনে একসাথে দেখেনি। চুটকির চোখ চকচক করে উঠল। সে তার চোটের ব্যথা ভুলে গেল। ভাই, ভাই, দেখো, এত সব টাকা।
আজ আমরা গরম গরম সমোসা খাব, আমি দুধও পিব, এবং ভাই তোমার জন্য একটি কম্বলও আসবে। এখন আমাদের কাঁপতে হবে না। সাহিলের হাত কাঁপছিল। একদিকে তার বোনের ক্ষুধা এবং তার ছিলন ছিল, আর অন্যদিকে সেই টাকা। সমাজ তাদের শুধু ধাক্কা দিয়েছে, তিরস্কার দিয়েছে। আজ সুযোগ ছিল যে তারা সেই টাকা দিয়ে তাদের দুনিয়া বদলে ফেলতে পারে। কিন্তু যেই তারা দুজন এগিয়ে গেল, তাদের রাস্তার কিনারে একটি মানুষ অস্থিরতায় এদিক ওদিক দেখতে দেখা গেল। তার কাপড় ভালো ছিল, মুখ ক্লান্ত এবং চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই মানুষটি প্রত্যেককে জিজ্ঞাসা করছিল, ভাই সাব, কিছু সাহায্য করো, কিছু টাকার দরকার। কিন্তু কেউ থামছিল না। কিছু লোক তাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল, কিছু লোক এমন করে দেখল যেন সে কোনো ভিখারি, এবং অবশেষে সেই মানুষটি ক্লান্ত হয়ে ফুটপাথে বসে পড়ল। সে ছিল রাজবর্ধন, শহরের নামকরা ব্যবসায়ী। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা সেই গরিব শিশুদের চেয়েও খারাপ লাগছিল। সে তার মাথা ধরে ফুটফুট করে কাঁদতে লাগল। তাকে মনে হচ্ছিল যে আজ তার বছরের পর বছরের পরিশ্রম মাটিতে মিশে যাবে। তাকে তার গরিবীর অনুভূতি প্রথমবার হচ্ছিল, সেই গরিবী যা টাকার নয়, মানুষত্বের। সাহিল এবং চুটকি দূর থেকে এটি সব দেখছিল। তাদের হাতে ৫,০০০ টাকা ছিল, যা দিয়ে তাদের জীবনের অনেক দিন সাজানো যেত। সাহিলের এক হাতে ৫,০০০ টাকা ছিল এবং অন্য হাতে তার ছোট বোন চুটকির কাঁপা হাত। তার কানে চুটকির সেই স্বর গুঞ্জরিত হচ্ছিল, ভাই, আজ আমরা পুরোপুরি খাবার খাব। সাহিল সেই মানুষ রাজবর্ধনের দিকে দেখল, সেই ব্যক্তি যে কাপড়ে তো রাজা লাগছিল, কিন্তু এই মুহূর্তে তার অসহায়তা কোনো ভিখারির চেয়েও গভীর ছিল। সে তার দামি ঘড়িকে বারবার দেখছিল এবং রাস্তায় যাওয়া প্রত্যেক গাড়িকে আশায় দেখছিল, কিন্তু কেউ থামছিল না। চুটকি সাহিলের কুর্তা টেনে ফিসফিস করে বলল, ভাই, কি ভাবছ? চলো না, সামনের দোকানে গন্ধ আসছে, আমার খুব তীব্র ক্ষুধা লেগেছে। সাহিল পার্সের দিকে দেখল এবং তারপর সেই কাঁদতে থাকা মানুষের দিকে। সে দেখল যে সেই মানুষের হাত কাঁপছে এবং সে বড়বড় করে বলছিল, সব নষ্ট হয়ে যাবে, যদি আমি সময় মতো না পৌঁছাই তো হাজার হাজার মজুরের ঘর উজাড় হয়ে যাবে, কেউ তো সাহায্য করো। সাহিলের হৃদয় দয়ায় গলে গেল। তাকে স্মরণ হল যে যখন তাকে ধাক্কা দেওয়া হয়েছিল তখন তাকে কেমন লেগেছিল। সে চুটকির চোখে চোখ রেখে বলল, চুটকি, যদি আমরা এই টাকা রাখি তো আমাদের পেট তো ভরে যাবে, কিন্তু হয়তো এই আঙ্কেলের সব কিছু ছিনিয়ে নেওয়া হবে। দেখো এটি কতটা অস্থির। চুটকি ছোট ছিল, কিন্তু গরিবই তাকে সময়ের আগেই বুদ্ধিমান করে দিয়েছিল। সে একটি লম্বা শ্বাস নিল এবং তার শুকনো গলা সাফ করে বলল, ভাই, তুমি ঠিক বলছ, আমরা তো প্রতিদিনই ক্ষুধার্ত থাকি, আজও থাকব, কিন্তু এই আঙ্কেল তো কাঁদছে, হয়তো তাদের আমাদের চেয়ে বেশি দরকার। সাহিল সাহস জুটিয়ে রাজবর্ধনের দিকে পা বাড়াল। যেই তারা দুজন নোংরা কাপড় পরা শিশু রাজবর্ধনের কাছে পৌঁছাল, রাজবর্ধন তাদের দেখল এবং বিরক্ত হয়ে বলল, দেখো শিশুরা, আমার কাছে তোমাদের দেওয়ার জন্য কিছু নেই, আমি নিজেই সব কিছু হারিয়েছি, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। গরিবই এই শিশুদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছিল, মানুষত্ব ছাড়া। সাহিল দাঁড়িয়েছিল, সে পকেট থেকে সেই পার্স বের করল এবং বলল, আঙ্কেল, আজ আমাদের এই টাকা মিলেছে, আমরা খাবার খেতে যাচ্ছিলাম। রাজবর্ধন অবাক হয়ে সাহিলের দিকে দেখল। সাহিলের স্বর হালকা কাঁপছিল। সে বলল, তুমি এটি নাও, আমরা তো প্রতিদিনই ক্ষুধার্ত থাকি, আজও থাকব। এটি বলতে বলতে সাহিল পার্স সেই মানুষের সামনে রাখল। এক মুহূর্তের জন্য সেই মানুষটি কিছু বুঝতে পারল না। মানুষটি বলল, বেটা, এটি তুমি কি বলছ? চুটকি হাসল, আঙ্কেল, তুমি অস্থির হও না, আমরা ঠিক আছি। যে শিশুটি কখনো পুরোপুরি খাবার খায়নি, সে আজ অন্য কারো ক্ষুধা মিটাচ্ছে। রাজবর্ধনের হাত কাঁপতে লাগল, তার চোখ থেকে অশ্রু অনুমতি ছাড়াই ঝরতে লাগল। সে সাহিলের হাত ধরল, বেটা, আমি জানি না আমি কোন পুণ্য নিয়ে এসেছি যে আজ আমাকে তোমরা যেমন শিশু মিলেছে। রাজবর্ধন পার্স খুলল। ৫,০০০ টাকা দেখে সে স্তব্ধ হয়ে গেল। এত টাকা, এবং তোমরা সেটা বলতে পারছিল না? রাজবর্ধন টাকা ফেরত সাহিলের দিকে বাড়াল এবং বলল, না বেটা, আমি এটি নিতে পারব না। সাহিল মাথা নাড়ল, আঙ্কেল, যদি তুমি না নাও তো আমাদের খারাপ লাগবে। চুটকি নিষ্পাপভাবে বলল, এবং যদি তুমি অস্থির থাকো তো আমাদের ঘুম আসবে না। এটি শুনে রাজবর্ধন ফুটফুট করে কাঁদতে লাগল। সে দুটি শিশুকে বুকে জড়িয়ে ধরল। শহরের মাঝখানে একটি ধনী মানুষ দুটি গরিব শিশুর সামনে সবচেয়ে গরিব হয়ে গেল।
সে ভাবেনি যে শহরের বড় বড় লোকেরা তাকে তিরস্কার করেছে সেখানে এই দুটি ছেঁড়া অবস্থার শিশুরা তার সাহায্য করল। সে জিজ্ঞাসা করল, তোমরা খাবার খেয়েছ? সকাল থেকে কিছু খেয়েছ তোমরা দুজন? চুটকি নিষ্পাপভাবে বলল, না আঙ্কেল, কাল রাত থেকে কিছু খাইনি। আমরা এই টাকা দিয়ে খাবার খেতে যাচ্ছিলাম, কিন্তু তোমাকে কাঁদতে দেখে মনে হলো যে তুমি আমাদের চেয়ে বেশি দুঃখী। রাজবর্ধনের বুকে যেন কেউ পাথর রেখেছে। তাকে তার ধনশালিতায় লজ্জা আসতে লাগল। সে ভাবতে লাগল যে সে কত ছোট মানুষ এবং এই শিশুরা কত মহান। সেই সময় সে তাড়াহুড়োই ছিল, তার মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল, কিন্তু সে শিশুদের একা ছেড়ে যেতে চাইছিল না। তাই রাজবর্ধন তার পকেট থেকে একটি পেন বের করল এবং একটি কাগজের টুকরোয় কিছু লিখে সাহিলকে দিল। সে বলল, বেটা, আমাকে এখন একটি খুব জরুরি কাজে যেতে হবে, কিন্তু তোমরা দুজন এখানেই থাকো, আমি ফিরে আসব। প্রতিশ্রুতি দাও, তোমরা এখান থেকে কোথাও যাবে না। সাহিল প্রতিশ্রুতি তো দিল, কিন্তু রাজবর্ধন কি সত্যিই ফিরে আসবে, নাকি এটিও একটি ধনী মানুষের মিথ্যা প্রতিশ্রুতি ছিল? রাজবর্ধন তো টাকা নিয়ে এবং অটো ধরে চলে গেল, কিন্তু পিছনে ছেড়ে গেল দুটি নিষ্পাপ জীবন, যা আশা এবং ক্ষুধার মাঝে ঝুলছিল। সাহিলের হাতে সেই ছোট কাগজের টুকরো ছিল, যার উপর কিছু লেখা ছিল, যা সে পড়তে পারছিল না, কারণ সে কখনো স্কুলে যায়নি। চুটকি তার শুকনো চোখ দিয়ে গাড়িকে অদৃশ্য হতে দেখল এবং তারপর সাহিলের হাত ধরে জিজ্ঞাসা করল, ভাই, কি সেই আঙ্কেল সত্যিই ফিরে আসবে, নাকি তারাও অন্য লোকেদের মতো আমাদের টালবাহানা করল? সাহিল কাগজকে তার ছেঁড়া পকেটে সামলে রাখতে রাখতে বলল, জানি না চুটকি, কিন্তু তাদের চোখে সত্যতা ছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের অপেক্ষা করতে হবে। সূর্য এখন মাথার ওপর এসেছে। তপ্ত রস্তা থেকে ওঠা ভাপ শিশুদের খালি পায়ে জ্বালাচ্ছিল। 1 ঘণ্টা কেটে গেল, 2 ঘণ্টা কেটে গেল, কিন্তু রাজবর্ধনের কোনো খোঁজ নেই। ক্ষুধা এখন সহ্যের বাইরে হচ্ছিল। চুটকির মুখ ফ্যাকাশে হয়ে পড়তে লাগল এবং তাকে মাথা ঘুরতে লাগল। সে রাস্তার কিনারে একটি গাছের ছায়ায় বসে পড়ল। তখন কাছের একটি ঢাবা থেকে তাজা রুটি এবং সবজির গন্ধ এলো। শাহিন ভাবল যে কেননা সে দোকানদারের কাছে একটি রুটি চেয়ে নেয়। সে সাহস জুটিয়ে ঢাবার কাছে গেল। সাহেব, আমার বোন খুব ক্ষুধার্ত, কি একটি বাসি রুটি মিলবে? কাল সেই আঙ্কেল আসবে তো আমি তোমার টাকা ফেরত দেব। সাহিল গিদগিদ করে বলল। ঢাবাওয়ালা রাগে একটি লাঠি তুলল এবং চেঁচিয়ে উঠল, ভাগ এখান থেকে, সকাল থেকে 3য় ভিখারি এসেছে, সেই আঙ্কেল তোকে টাকা দিতে আসবে? মুখ দেখেছিস নিজের? সেই ধনী লোকেরা শুধু কাজ উদ্ধার করার জন্য মিষ্টি কথা বলে, চল হাওয়া আসতে দে। সাহিল ফিরে চুটকির কাছে এসে বসল। তার চোখে অসহায়তার অশ্রু ছিল। সে ভাবতে লাগল, কি আমি ভুল করেছি? সেই 5,000 টাকা দিয়ে আমি চুটকিকে ডাক্তার দেখাতে পারতাম, তাকে পুরোপুরি খাবার খাওয়াতে পারতাম। কি আমি এক অচেনা ব্যক্তির উপর বিশ্বাস করে আমার বোনের জীবন বিপদে ফেলে দিয়েছি? সন্ধ্যা হতে চলেছে, আকাশে লালিমা ছড়িয়ে পড়েছে, কিন্তু এই শিশুদের জীবনে অন্ধকার ভরে যাচ্ছিল। চুটকির সাহস এখন উত্তর দিতে শুরু করেছে। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার খুব ভয় করছে, আমার ক্ষুধা নেই, এখন শুধু ঘুম আসছে। সাহিল তাকে তার কোলে শুইয়ে দিল। সে বারবার রাস্তার দিকে দেখছিল যে হয়তো সেই বড় গাড়ি আবার দেখা যাবে। প্রত্যেক যাওয়া গাড়ির হেডলাইট তার চোখে আশা জাগাচ্ছিল, কিন্তু সেই গাড়ি কাছে এসে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে পুলিশের একটি গাড়ি থামল। একটি হাবিলদার নামল এবং সাহিলের কাছে এলো। এই ছেলে, এখানে কি করছিস এবং এই পকেটে কি লুকিয়ে রেখেছিস? বের কর বাইরে। হাবিলদার কড়া স্বরে জিজ্ঞাসা করল। সাহিল ঘাবড়ে গেল। সে কাপা হাতে সেই কাগজের টুকরো বের করল। হাবিলদার তাকে ছিনিয়ে নিল এবং টর্চের আলোয় পড়ল। যেই সেই কাগজ পড়ল, তার মুখের ভাব বদলে গেল। হাবিলদার অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই কাগজ তোকে কে দিয়েছে? সাহিল ভয়ে কিছু বলতে পারছিল না। তাকে মনে হচ্ছিল হয়তো সেই কাগজ কোনো বিপদ, কিন্তু সেই কাগজে কি লেখা ছিল যা পুলিশওয়ালার মেজাজ বদলে দিল? কি রাজবর্ধন শিশুদের ফাঁসানোর জন্য কোনো চাল চেলেছে, নাকি এটি তাদের ভাগ্য খোলার ইশারা ছিল? হাবিলদার সেই কাগজকে আরেকবার মনোযোগ দিয়ে পড়ল। তার ওপর লেখা ছিল, এই শিশুরা আমার ফেরেশতা, এদের সম্মানের সাথে আমার অফিসে পৌঁছে দাও। নিচে রাজবর্ধনের ব্যক্তিগত নম্বর এবং স্বাক্ষর ছিল। হাবিলদার যে কিছুক্ষণ আগে চেঁচাচ্ছিল, এখন তার টুপি ঠিক করতে করতে বলল, বেটা, তোমরা এখানে আছো? রাজবর্ধন স্যার পুরো শহরের পুলিশকে তোমাদের খোঁজে লাগিয়ে রেখেছে। চলো, আমার সাথে গাড়িতে বসো।
সাহিল এবং চুটকি ভয় পেয়েছিল, কিন্তু হাবিলদার তাদের খুব ভালোবাসায় গাড়িতে বসালো। কিছুক্ষণ পর গান্ধী শহরের সবচেয়ে বড় ভবন রাজবর্ধন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সামনে থামল। যেই ছেঁড়া কাপড়ে সেই দুটি নিষ্পাপ শিশু অফিসের ভিতরে প্রবেশ করল, সেখানে উপস্থিত স্যুটবুট পরা বড় বড় অফিসার তাদের অবাক হয়ে দেখতে লাগল। কাল অবধি যাদের লোকেরা ধাক্কা মেরে ফেলে দিত, আজ তাদের জন্য অফিসের মূল দরজা খোলা হলো। তখন সামনে থেকে রাজবর্ধন দৌড়ে এলো। তার চোখে আর্দ্রতা ছিল। তিনি তার দামি শেরওয়ানির পরোয়া না করে সেই দুটি শিশুকে গলায় জড়িয়ে ধরল। রাজবর্ধন বলল, আমাকে ক্ষমা করে দিও শিশুরা, আমার মিটিংয়ে এমন বাধা এলো যে আমার আসতে দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম তোমরা চলে গিয়েছ। রাজবর্ধন তুরন্ত তার স্টাফকে বলল যে তাদের জন্য শহরের সবচেয়ে ভালো খাবার মঙ্গিয়ে আনো। সাহিল এবং চুটকি প্রথমবার টেবিলে বসে এত খাবার দেখল, কিন্তু সাহিল প্রথম গ্রাস ভাঙার আগে রাজবর্ধনের দিকে দেখে জিজ্ঞাসা করল, আঙ্কেল, কি তুমি সত্যিই সেই যে কাল রাস্তায় কাঁদছিলে? রাজবর্ধন হাসল এবং বলল, হ্যাঁ বেটা, কাল আমি আমার ধনের কারণে নয়, বরং মানুষত্বের খোঁজে কাঁদছিলাম। তোমরা আমাকে শিখিয়েছ যে ধনী সে নয় যার কাছে টাকা আছে, বরং ধনী সে যার হৃদয় বড়। রাজবর্ধন পুরো সভার সামনে ঘোষণা করল, আজ থেকে এই শিশুদের কোনো মজা তুলবে না। সাহেল এবং চুটকি আজ থেকে আমার দায়িত্ব। এরা শহরের সবচেয়ে ভালো স্কুলে পড়বে এবং একটি দারুণ ঘরে থাকবে। এবং হ্যাঁ, যে দোকানদার এদের ধাক্কা দিয়েছিল তাকে আমি শিক্ষা দিয়েছি। চুটকির চোখে এখন অশ্রু নয়, বরং চমক ছিল। সে রাজবর্ধনের হাত ধরে দাদু বলল, আঙ্কেল, এখন আমাদের কখনো ক্ষুধায় কাঁদতে হবে না, না? রাজবর্ধন তার ছোট হাতেলিকে চুমু খেল এবং বলল, কখনো না বেটি, এখন তোমাদের পড়াশোনা এবং সুখের দায়িত্ব আমার। সেই রাত সাহেল এবং চুটকির জন্য একটি নতুন সকাল নিয়ে এলো। সমাজ তাদের আবর্জনা মনে করেছে, কিন্তু তাদের সততা তাদের সেই মর্যাদা দিয়েছে যা বড় বড় ধনী পেতে পারে না। সত্য তো এটি যে ছেঁড়া কাপড়ের পিছনে প্রায়ই একটি ফেরেশতা লুকিয়ে থাকে। যদি তুমি কারো সাহায্য করতে পারো তো অবশ্যই করো, কারণ কে জানে ঈশ্বর তোমাকে কার রূপে পরীক্ষা করছে। বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই বলো, এবং তোমরা এই ভিডিও দেশের কোন কোন থেকে দেখছো এটিও অবশ্যই বলো।